একদল একাকী ছেলে মেয়ে রাত 12টা বাজলেই তারা নিজেদের ঘর থেকে হারিয়ে যায় আর জেগে ওঠে এক অন্ধকার রক্তাক্ত জগতে। সেখানে অপেক্ষা করছে এমন কেউ যাকে দেখলে বুকের ভেতরটা হিম হয়ে যায়। একটা ছোট্ট বাচ্চার কণ্ঠে সে শুধু একটা কথাই বলে, আমার শরীর খুঁজে বের করো। আসলে এটা হলো মৃত ব্যক্তির বডি সার্চ গেম। 30 বছর আগে নির্মমভাবে খুন হওয়া এক ছোট মেয়ের অতৃপ্ত আত্মার অভিশাপ, যে অভিশাপ প্রতি বছর বেছে নেয় কিছু একাকী অসহায় ছেলে মেয়েকে আর তাদের বাধ্য করে এক অনন্ত মৃত্যুর লুপে আটকে থাকতে। পুরো বডি খুঁজে না পাওয়া পর্যন্ত প্রতিটা রাতে সেই আত্মা তাদের একে একে নির্মমভাবে মেরে ফেলে, কিন্তু পরদিন সকাল হতেই তারা আবার জেগে ওঠে সেই একই দিনে একই মৃত্যুর অপেক্ষায়। কারণ এখানে মৃত্যু কোনো মুক্তি নয়, মৃত্যু হলো শুধু আরেকটা রাতের শুরু। তো গাইজ, আজ আমরা জানতে চলেছি জাপানের অসাধারণ মিস্ট্রি হরর মুভি রিমেম্বার, যেটা মুক্তি পেয়েছিল 2022 সালে, এবং এর সিকুয়েল রিমেম্বার দ্য লাস্ট নাইট, যেটা রিলিজ হয়েছে 2025 সালের শেষের দিকে। তো গল্পের শুরু হয় আজ থেকে কয়েক বছর আগে 1988 সালে। ঘুটঘুটে অন্ধকার একটা রাত, চারদিকে শুনশান নীরবতা, আর এর মধ্যেই দেখা যায় একটা ছোট মেয়ে ভয়ে প্রাণপণে ছুটছে। মেয়েটার হাতে একটা খেলনা বোতল ছিল। আতঙ্কে কাঁপতে কাঁপতে সে একটা পুরনো ঘরের ভিতরে লুকিয়ে পড়ে, কিন্তু শেষ রক্ষা হয় না। কিছুক্ষণ পরেই সেখানে এক অদ্ভুত লোক ঢোকে এবং বাচ্চা মেয়েটিকে খুব নির্মমভাবে খুন করে ফেলে। এই মর্মান্তিক ঘটনার পর কিছু পুরনো নিউজ পেপারের মাধ্যমে দেখানো হয় শহর থেকে একের পর এক বাচ্চা নিখোঁজ হয়ে যাচ্ছে। এ যেন এক অদৃশ্য আতঙ্ক। তখন আমরা জানতে পারি এখানে একটা অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে। সে তার নিজের হারিয়ে যাওয়া শরীরের টুকরোগুলোর বদলে অন্য বাচ্চাদের বলি দিচ্ছে। আর এই পুরো প্রক্রিয়াটিকে বলা হয় বডি সার্চ বা শরীর খোঁজার খেলা। এই ভয়ঙ্কর খেলা ততক্ষণ পর্যন্ত থামবে না যতক্ষণ না সেই আত্মার সমস্ত দেহ খুঁজে পাওয়া যাচ্ছে। এরপর ঘটনা প্রবাহ বর্তমানে ফিরে আসলে আসুকা নামের এক টিনেজার মেয়েকে দেখানো হয়। দিনটি ছিল 5 জুলাই, মঙ্গলবার। প্রতিদিনের মতো আজও সে সকালে স্কুলের জন্য বেরিয়ে পড়ে। যাওয়ার সময় তার মা তাকে লাঞ্চের পরিমাণ বাড়িয়ে দেয় যেন সে স্কুলের বন্ধুদের সাথে মিলেমিশে খেতে পারে। কিন্তু আসুকা বাস স্টপে পৌঁছাতেই একটা তিক্ত সত্য উঠে আসে। আসুকা আসলে একদম একা, তার কোনো বন্ধু নেই। স্কুলের অন্য ছেলেমেয়েরা তাকে খুব অদ্ভুত আর লুজার মনে করে এড়িয়ে চলে। দেখা যায় আসুকা ক্লাসের দিকে যাওয়ার সময় তাকাহিরো নামের এক ছেলের সাথে তার ধাক্কা লাগে, যার ফলে আসুকার ব্যাগটা নিচে পড়ে যায়। তাকাহিরো বেশ ভালো ছেলে, সে তাকে সাহায্য করতে চায়, কিন্তু তার বন্ধুরা তাকে সেখান থেকে এক প্রকার জোর করে টেনে নিয়ে চলে যায়। নিজের ব্যাগটা তুলতে গিয়ে আসুকা হঠাৎ সামনে একটা বিড়ালকে দেখতে পায়, যেটা রাস্তা পার হচ্ছিল। কিন্তু ঠিক তখনই দ্রুতগতিতে একটা ট্রাক এসে পড়ে আর সেটার নিচে চাপা পড়ে বিড়ালটার মর্মান্তিক মৃত্যু হয়। স্কুলের সব বাচ্চারা এই দৃশ্যটা দেখেছে, মানে আজ সকাল সকাল সবারই একটা হৃদয় বিদারক অভিজ্ঞতা হলো। এরপর সব ছাত্রছাত্রীদের ক্লাসে দেখানো হয়। হঠাৎ ক্লাসের এক মেয়ে অভিযোগ করে কেউ স্কুল ফেস্টিভ্যালের জমানো টাকাগুলো চুরি করে নিয়েছে। এই কথা শোনা মাত্রই ক্লাসের সব ছেলেরা সোতা নামের এক ছাত্রকে ঘিরে ধরে। সোতাও আশুকার মতো ক্লাসে বেশ একঘরে স্বভাবের ছেলে ছিল। দেখা যায় তল্লাশি করে সোতার ডেস্কের ভেতর থেকেই টাকাগুলো পাওয়া যায়। ফলে বাকি ছাত্ররা তাকে খুব বাজেভাবে বুলিং করতে শুরু করে। কিন্তু তখন ক্লাস প্রেসিডেন্ট ট্রিও সেখানে এসে সোতার পক্ষ নেয়। সে কড়া গলায় বলে টাকাটা সাবধানে রাখা তারই দায়িত্ব ছিল, তাই নিজের ভুলের জন্য অন্য কাউকে এভাবে বিনা কারণে দোষ দেওয়ার কোনো মানেই হয় না। ততক্ষণে তাকাহিরো সেখানে চলে আসে এবং পরিস্থিতি শান্ত করে সবাইকে যার যার নিজের সিটে ফিরে যেতে বলে। এরপর লাঞ্চ ব্রেকের সময় দেখা যায় আসুকা স্কুলের পিছনে একদম একা বসে আছে। চারপাশটা বেশ শান্ত, কিন্তু হঠাৎ করে একটা পুরনো কুয়া থেকে তার কানে অদ্ভুত কিছু আওয়াজ ভেসে আসে। সে একটু কৌতূহলী হয়ে সামনে এগিয়ে যায়, আর তখন ওই দেখতে পায় সেই কুয়োর ভেতর থেকে অনেকগুলো রক্তমাখা হাত উপরের দিকে বেরিয়ে আসতে শুরু করেছে। এই দৃশ্য দেখে আসুকা প্রচন্ড ভয় পেয়ে গেলেও সাহস করে কুয়োর কাছে এসে উকি দিয়ে দেখে, কিন্তু অবাক করা বিষয় হলো ভেতরে কিছুই ছিল না। ঠিক তখনই সেখানে স্কুলের কিছু কর্মী চলে আসে, যারা আসুকাকে ধমক দিয়ে স্কুলের ভেতরে চলে যেতে বলে। আসুকা যখন ভয় আর কনফিউশন নিয়ে ফিরে যাচ্ছিল তখন সে খেয়াল করে পাশের একটা ফাঁকা জমিতে স্কুলের লাইব্রেরিয়ান মিস্টার ইয়াশিরো কিছু একটা মাটিতে কবর দিচ্ছে। ঠিক এমন সময়ে পেছন থেকে সে খুব পরিচিত একটা আওয়াজ শুনতে পায়। দেখা যায় আসুকার ঠিক পেছনেই একটা ছোট মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটি ফিসফিস করে বলে, আমার শরীর খুঁজে বের করতে হবে। আসুকা কথাটা শোনা মাত্রই পেছনে ফিরে তাকায়, আর তখনই উপর থেকে একটা বিশাল ফুলের টব সজনের নিচে এসে পড়ে। আসুকা কোনো মতে নিজেকে বাঁচিয়ে তো নেয়, কিন্তু ততক্ষণে ওই বাচ্চাটা সেখান থেকে গায়েব হয়ে গিয়েছে।
অপরদিকে তাকাহিরোকে বাস্কেটবল খেলতে দেখা যায়। এখানে আমরা জানতে পারি সে একসময় দারুণ বাস্কেটবল খেলতো, এমনকি তাকে প্রো টিমের জন্যও সিলেক্ট করা হয়েছিল। কিন্তু অতীতে কোনো এক অজানা কারণে সে টুর্নামেন্টে অংশ নিতে অস্বীকার করে এবং নিজের পুরনো স্কুলটাও ছেড়ে দেয়। এদের ছাড়াও আরও একজন ছাত্রকে দেখা যায় যে আজ স্কুলেই আসেনি। ছেলেটার নাম আতসোশি। সে নিজের ঘরে দরজা বন্ধ করে সারাদিন শুধু ভিডিও গেমস খেলছিল। যাই হোক, এরপর রাতের বেলা আসুকা যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল তখন হঠাৎ তার ফোনে একটা অচেনা নাম্বার থেকে একটা মেসেজ আসে। মেসেজটিতে কোনো এক রেড পার্সনের কথা বলা হয়েছে। সেখানে লেখা ছিল এই রেড পার্সন যদি একবার কাউকে ধরে ফেলে তবে তাকে খুব নির্মমভাবে মেরে তারপর শান্ত হয়। আসুকা এই অদ্ভুত মেসেজটা পড়ে ভীষণ ভয় পেয়ে যায় এবং আতঙ্কের সাথে সাথেই ফোনটা বন্ধ করে রাখে। কিন্তু আসল আতঙ্ক শুরু হয় একটু পরে। ঘুমানোর কিছুক্ষণ পর হঠাৎ করেই আসুকার ঘুম ভেঙে যায় আর সে চোখ খুলেই নিজেকে তার বিছানার বদলে স্কুলের চ্যাপেল অর্থাৎ প্রার্থনা ঘরের ভিতরে আবিষ্কার করে। তবে সে একা ছিল না, তার সাথে স্কুলের আরো 5 জন ছেলে মেয়ে সেখানে উপস্থিত ছিল। তারা হলো তাকাহিরো, আতসোশি, রিও, সোতা এবং রুমিকো। সবাই খুব কনফিউজড, কারোর মাথায় ঢুকছে না যে তারা নিজেদের ঘর থেকে হঠাৎ করে মাঝরাতে এখানে কিভাবে চলে আসলো। এদের মধ্যে সোতা বলে তারা সবাই এবার এই বডি সার্চ গেমটার অংশ হয়ে গিয়েছে। সে জানায় আজ সকালে ওই ছোট্ট বাচ্চাটা ঠিক এই কথাটাই বলেছিল। এই শুনে আসুকা বুঝতে পারে সেও বাচ্চা মেয়েটির কবলে পড়েছিল। তারা খেয়াল করে চ্যাপেলের মাঝখানে একটা কফিনও রাখা আছে, যেটা এই মুহূর্তে একদম ফাঁকা। এইদিকে এসব দেখে আতসোশি বেশ বিরক্ত হচ্ছিল। সে বলে এসব ফালতু জিনিস সে বিশ্বাস করে না। এই বলে সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু চ্যাপেলের দরজা খুলে বাইরে পা রাখতেই এক বিশাল অচেনা ছায়ামূর্তি হামলা করে বসে এবং চোখের পলকে তার শরীর 2 টুকরো হয়ে যায়। বাকিরা বাইরে এসে এই বিভৎস দৃশ্য দেখতে পায়। রিও ভয়ে চিৎকার করে সাহায্যের জন্য, কিন্তু ঠিক তখনই সেই আত্মাটা রুমিকোকেও মেরে ফেলে। আসুকা আর তাকাহিরো রুমিকোর ঠিক পেছনে একটা কালো ছায়ামূর্তিকে দেখতে পায়, যার হাতে একটা পুতুল ধরা ছিল। এটা ঠিক সেই পুতুলটাই যেটা আমরা গল্পের শুরুতে সেই বাচ্চা মেয়েটির হাতে দেখেছিলাম। এই ছায়ামূর্তিটার পুরো শরীর রক্তে মাখা ছিল আর সে একে একে সব বাচ্চাদের অত্যন্ত নির্মমভাবে খুন করতে শুরু করে। এমন ভয়াবহ অবস্থায় তাকাহিরো কোনোভাবে আসুকাকে একটা জায়গায় লুকিয়ে ফেলে, কিন্তু নিজেকে বাঁচাতে পারে না। ওই আত্মা তাকেও খুঁজে বের করে মেরে ফেলে। শেষমেশ লুকিয়ে থাকা আসুকারও একই করুণ পরিণতি হয়। তখনই আসুকা হঠাৎ করে একটা বড় শ্বাস নিয়ে ঘুম থেকে জেগে ওঠে। দেখে সকাল হয়ে গিয়েছে, কিন্তু আজকের তারিখটা বদলায়নি, অর্থাৎ আজও সেই 5ই জুলাই। এরপর বাইরে আসলে দেখতে পায় চারপাশে সবকিছু একদম হুবহু আগের দিনের মতোই ঘটছে। সেই একই বিড়ালের ট্রাকের নিচে পড়ে অ্যাক্সিডেন্ট হওয়া, ক্লাসে সোতার উপর টাকা চুরের মিথ্যা অপবাদ লাগা, সবকিছু যেন অটোমেটিক রিপিট হচ্ছে। তার মতো বাকিরাও গতরাতে সেই মৃত্যুর কথা ভুলে যায়নি। তাকাহিরো এবং রিও দ্রুত গিয়ে সোতাকে জিজ্ঞাসা করে গতরাতে সে কোন বডি সার্চ গেমের কথা বলেছিল। সোতা তখন তাদেরকে বিস্তারিত জানায়। সে বলে প্রতি বছর কিছু একাকী ছেলে মেয়েকে এই রেড পার্সন নামের একটা আত্মা বেছে নেয়, আর এদের কাজ হলো প্রতি রাতে ঠিক 12টার সময় স্কুলের বিল্ডিং এ ঢুকে ওই আত্মার সমস্ত হারানো বডি পার্টস খুঁজে বের করা। যতক্ষণ না এই সব টুকরোগুলো পাওয়া যাচ্ছে ততক্ষণ প্রতি রাতেই তাদেরকে এভাবে বডি সার্চ গেমের অংশ হতে হবে। শুধু তাই নয়, যতদিন না পর্যন্ত তারা এই কাজটা শেষ করতে পারছে ততদিন তারা আজকের এই দিনটার লোভের মাঝেই আটকে থাকবে। রিও অবাক হয়ে সোতাকে জিজ্ঞেস করে সে এইসব অদ্ভুত ইনফরমেশন কোথায় পেল। সোতা জানায় সে এক রাশিয়ান ওয়েবসাইট থেকে এই নিয়মগুলো জানতে পেরেছে। সে আরও জানায় শরীরের টুকরো খোঁজার সময় ওই আত্মাটা ক্রমাগত তাদের তাড়া করবে এবং তারা কোনোভাবে ধরা পড়লেই তাদেরকে মেরে ফেলবে। কিন্তু মারা যাওয়ার পর দিন সকালে সবাই আবারও ঠিক এই 5ই জুলাইতে ফিরে আসবে। তো সেই রাতে আসুকা এবং বাকি সব স্টুডেন্টসরা আরও একবার নিজেদের চ্যাপেলের ভেতরে আবিষ্কার করে। ততক্ষণে তাকাহিরো পুরো ব্যাপারটা বুঝে গিয়েছে। সে সবাইকে বলে তাদের কাজ হলো বডি পার্টস খুঁজে এনে এই ফাঁকা কোপেনের ভেতরে জমা করা। রিও বলে যেহেতু তাদের রেড পার্সনের হাত থেকে বেঁচে এই কাজটা করতে হবে, তাই একসাথে না থেকে তাদের আলাদা আলাদা জায়গায় খোঁজা উচিত। এসব শুনে আতসোশি বরাবরের মতোই রেগে গিয়ে বলে সে এর অংশ হতে চায় না। এরপর সে বাইরে চলে যায়, কিন্তু রিও আর রুমিকো উপরের ফ্লোরে খুঁজতে থাকে। অপরদিকে আসুকা এবং তাকাহিরো নিচের সমস্ত লাইট অন করে দেয়। তাকাহিরো জানায় রেড পার্সন আলো আর আওয়াজ ফলো করে তাদের কাছে পৌঁছায়, তাই তাদেরকে ওকে কনফিউজ করতে হবে। তো এরপর তারা দুজন এক্সামিনেশন রুমের ভেতরে ঢুকে যায়। সেখানে খোঁজার পর তারা একটা অ্যাকোরিয়ামের ভেতর একটা কাটা হাত দেখতে পায়, কিন্তু ততক্ষণে আত্মারা সেখানে পৌঁছে গিয়েছিল। তাকাহিরো নিজের জীবনের ঝুঁকি নিয়ে আসুকাকে ওই হাতটা নিয়ে পালাতে বলে। আসুকাও সেটাই করে, কিন্তু রেড পার্সন তাকাহিরোকে মেরে ফেলে। এরপর আসুকার পেছনে ধাওয়া করতে শুরু করে। এইদিকে রুমিকো নিজেকে চ্যাপেলে বন্ধ করার চেষ্টা করছিল,
কিন্তু এই মূর্তিটা রিও এবং আসুকাকে টেনে নিজের সাথে নিয়ে যায়। শেষমেশ শুধু রুমিকো বেঁচে থাকে, আর সে অনেক কষ্টে ওই কাটা হাতটা কোপেনের ভেতরে রেখে দেয়। কিন্তু এর পরপরই রেড পার্সন তাকেও মেরে ফেলে। এরপর ঘটনা প্রবাহ পরদিন সকালে চলে আসে। এবার তাকাহিরো আর আসুকা আগেভাগেই সেই বিড়ালটাকে বাঁচিয়ে নেয়। ক্লাসে রিও জানায় সে আর আসুকা গতকাল খুব তাড়াতাড়ি ধরা পড়ে গিয়েছিল। তখন রুমিকো সবাইকে জানায় গতকালে মারা যাওয়ার আগে সে অন্তত একটা বডি পার্ট কফিন পর্যন্ত পৌঁছে দিতে পেরেছিল। দেখা যায় একে অপরকে সাহায্য করে এবং কথাবার্তা বলে তাদের মধ্যে একটা সুন্দর বন্ডিং তৈরি হয়েছে। এখন তারা আলোচনা করে আজ রাতে তাদের স্ট্র্যাটেজি কি হবে। এরপর দেখা যায় আজ রাতে তারা স্কুলের পুলের মধ্যে বডি পার্ট খুঁজছে। তবে এখানেও রেড পার্সন তাদের উপরে হামলা করে বসে। তিনজনের মধ্যে আসুকা বেঁচে যায় ঠিকই, কিন্তু রিও আর রুমিকো সাথে সাথেই মারা যায়। আর এই দৌড়দৌড়ির সময় আসুকা একটা অদ্ভুত জিনিস খেয়াল করে। সে দেখে রেড পার্সন তার হাতের পুতুলটা পুলের পানিতে ফেলে গিয়েছে, আর পুতুলটা পানির উপর বেশ অদ্ভুতভাবে ভাসছিল, যেন এটার একটা সাইড অনেক বেশি ভারী। পরের দিন স্কুলে গিয়ে দেখে আজ আতসুশি স্কুলেই আসেনি। তাকাহিরো জানায় তারা দুজনেই একসময় বাস্কেটবল চ্যাম্পিয়ন ছিল, কিন্তু আতসুশি নিজের পজিশন হারিয়ে ফেলেছিল। তখন থেকে সে ডিপ্রেশনে থাকে, এমনকি স্কুলে আসাও পছন্দ করে না। এরপর সব বন্ধুরা লাইব্রেরিতে জড়ো হয়। তখন সোতা জানায় সে বডি সার্চ নিয়ে আরো অনেক রিসার্চ করেছে। সেখান থেকে জানা গিয়েছে এই সবকিছু আজ থেকে 30 বছর আগে শুরু হয়েছিল। মিকু নামের একটি 8 বছরের বাচ্চাকে কেউ খুব নির্মমভাবে খুন করেছিল। রিপোর্ট অনুযায়ী পুলিশ মিকোর কাটা মাথাটা কখনোই খুঁজে পায়নি, আর খনি তার শরীরের বাকি অংশগুলো আলাদা আলাদা জায়গায় লুকিয়ে রেখেছিল। সেই থেকে প্রতি বছর এই বডি সার্চের খেলা শুরু হয়। তারা সবাই যখন খুব সিরিয়াসভাবে এসব নিয়ে আলোচনা করছিল, ঠিক তখনই সেখানে লাইব্রেরিয়ান মিস্টার ইয়াশিরো চলে আসে এবং জিজ্ঞাসা করে তারা এখানে জড়ো হয়ে কি করছে। রিও তাকে মিথ্যা বলে যে তারা সবাই একটা প্রজেক্টে কাজ করছে, কিন্তু ইয়াশিরোকে দেখে মনে হচ্ছিল তাদের উপর তার গভীর সন্দেহ তৈরি হয়েছে। তার চলে যাওয়ার পর সোতা নিজের একটা মাস্টার প্ল্যান শেয়ার করে। সে বলে যেহেতু রেড পার্সন আলো আর আওয়াজের কারণে তাদের পিছু নেয়, তাই তারা স্কুলের লাউড স্পিকার অন করে দিবে আর সব লাইট জ্বালিয়ে দেবে, যাতে রেড পার্সন পুরোপুরি কনফিউজ হয়ে যায়। এরপর তারা সবাই নিজেদের জন্য ঠিক করা জায়গায় চলে আসে। সেই রাতে সবাই প্ল্যান অনুযায়ী কাজ করে, আর সোতা লাইব্রেরি থেকে লাউড স্পিকার বাজিয়ে রেড পার্সনকে কনফিউজ করে। এভাবেই বেশ কিছুদিন লুপ চলতে থাকে, আর তারা সবাই একে অপরের সাথে মিলেমিশে একটা টিমের মতো শরীরের বিভিন্ন অংশগুলো খুঁজে বের করতে থাকে। একদিন রাতে তাকাহিরো স্কুলের জিমে একটা কাটা পা খুঁজে পায়, কিন্তু ঠিক তখনই রেড পার্সন তার উপরে হামলা করে বসে। তাকাহিরো জানতো আজ যদি সে এই পা কফিন পর্যন্ত পৌঁছতে না পারে, তাহলে কাল তাদের আবার এই জিমেই আসতে হবে। সে সোতাকে সাহায্যের জন্য ডাকে, কিন্তু ততক্ষণে রেড পার্সন সোতাকে মেরে ফেলেছিল। এমন অসহায় অবস্থায় হঠাৎ করে আতসুশি ফাইনালি স্কুলের ভেতরে চলে আসে এবং তাকাহিরোকে বাঁচিয়ে নেয়। এর মাধ্যমে তারা শরীরের সমস্ত অংশ পেয়ে গিয়েছিল, আর এখন শুধুমাত্র ডেড বডির মাথাটা খুঁজে পাওয়া বাকি আছে। পরদিন সকালে সবাই মিলে একটা সুন্দর জায়গায় পিকনিক করতে আসে। মৃত্যুর ভয় থাকলেও তাদের মধ্যে এখন একটা সুন্দর বন্ধুত্ব তৈরি হয়েছে। আসুকা তাকাহিরোকে জানায় কিন্ডারগার্টেনে পড়ার সময় কেউ তার নামে একটা বাজে গুজব ছড়িয়ে দিয়েছিল, যার কারণে সবাই তাকে একঘরে করে দিয়েছে। কিন্তু সে আজ খুব খুশি, কারণ সে কিছু ভালো বন্ধু বানাতে পেরেছে। তো পিকনিক শেষে সবাই ভাবতে থাকে সেই ডেড বডির মাথাটা আসলে কোথায় লুকানো থাকতে পারে, কারণ তারা স্কুলের সব আনাচে কানাচে অলরেডি খুঁজে ফেলেছিল। দেখা যায় হঠাৎ সোতার মাথায় একটা আইডিয়া এসেছে। সে বলে তাদের একটা বিশেষ জায়গায় যেতে হবে। এরপর তাদেরকে একটা পুরনো ভাঙাচোরা বাড়ির কাছে দেখা যায়। সোতা জানায় আজ থেকে 30 বছর আগে এই বাড়িতেই মিকোর খুন হয়েছিল। বাড়িটার ভেতর খোঁজাখুঁজি করার সময় তাকাহিরো জানায় মিকো বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল, যার কারণে সে স্কুলেও যেতে পারছিল না। তাই সে নিজের একটা পুতুলের সাথেই এই ঘরে সময় কাটাতো, যেটার নাম ছিল এমা। এরপরে ভেতরে খোঁজার পর তারা একটা ভাঙা দেয়াল খুঁজে পায়, যার ভেতরে কেউ কিছু একটা লুকিয়ে রেখেছিল। তারা সেই রক্তে মাখা পুতুলটাই ওখানে খুঁজে পায়, যা থেকে সোতা ভীষণ ভয় পেয়ে ঘাবড়ে যায়। এতে সবাই তাকে সামলানোর চেষ্টা করে। এদিকে দেখা যায় চোখের পলকে পুতুলটা সেখান থেকে গায়েব হয়ে গিয়েছে। এরপর সেই রাতে যখন সবাই আবারও বডি সার্চে আসে, তখন তারা খেয়াল করে রেড পার্সনকে আজ কোথাও দেখা যাচ্ছে না। সব বন্ধুরা যখন অবাক হয় তাকে খোঁজার চেষ্টা করছিল, ঠিক তখনই সোতার নজর চ্যাপেলের দরজায় পড়ে। সে দেখে রেড পার্সন আর কোনো ছোট্ট বাচ্চা নয়, বরং সে এখন একটা বিশাল দানব আকৃতির পুতুলের রূপ নিয়ে এসেছে। এই রাক্ষসে পুতুলটা একে একে সবাইকে আগের চেয়েও ভয়ানকভাবে মারতে শুরু করে। তাকাহিরো আর রুমিকো আগুন জ্বালিয়ে নিজেদের বাঁচানোর চেষ্টা করে, কিন্তু এই পুতুলটা তাদের সবাইকে মেরে ফেলে। সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো সে রিওকে আস্ত চিবিয়ে খেয়ে নেয়।
এরপর দিন অদ্ভুত একটা ঘটনা ঘটে। তারা সবাই দেখে রিওকে কোথাও দেখা যাচ্ছে না। এমনকি স্কুলের অন্যান্য স্টুডেন্টসদের জিজ্ঞেস করলে জানতে পারে এখানে রিও নামের কোনো স্টুডেন্ট কখনো পড়তোই না। এই শুনে তারা সবাই পুরোপুরি অবাক হয়ে যায়। তখন আসুকা কাঁদো কাঁদো গলায় জানায় কাল রাতে ওই পুতুলটা রিওকে গিলে খেয়ে নিয়েছিল, যে কারণে হয়তো এই পৃথিবী থেকে তার অস্তিত্বই পুরোপুরি শেষ হয়ে গিয়েছে। এটা জানার পর তারা অনেক বেশি ঘাবড়ে যায়। মানে এরপরে যদি তাদেরকে এভাবে চিবিয়ে খেয়ে নেয় তাহলে তারাও রিওর মতো উধাও হয়ে যাবে। তো এরপর দেখা যায় আসুকা মিস্টার ইয়াশিরোকে জেরা করতে শুরু করে। সে সরাসরি তাকে জিজ্ঞেস করে তিনি বডি সার্চ সম্পর্কে কি জানেন। এখানে রিভিল হয় ইয়াশিরো আসলে সেদিন ওই মৃত বিড়ালটার বডিটাই কবর দিচ্ছিলেন। এরপর সে একটা চমকে দেওয়া সত্য জানায় যে আজ থেকে অনেক বছর আগে সে নিজেও এই বডি সার্চ গেমের অংশ ছিল, কিন্তু এখন পরিষ্কারভাবে কিছুই মনে নেই, কারণ নিয়ম অনুযায়ী বডি সার্চ গেম শেষ হওয়ার পর সমস্ত মেম্বারদের স্মৃতি মুছে যায়। এরপর বলে তারা সমস্ত বডি পার্টস পেয়ে গেলে লুপ ভেঙে যাবে, তখন তারাও একে অপরকে চিরকালের জন্য ভুলে যাবে। এই কথাটা শুনে আসুকা প্রচন্ড কষ্ট পায়। সে কাঁদতে কাঁদতে তাকেহিরোকে বলে সে আর আগের মতো একা হয়ে যেতে চায় না, সে এই বন্ধুদের কখনোই হারাতে চায় না। তখন তাকাহিরো আসুকাকে নিজের শার্টের ব্যাজটা খুলে দেয়। সে কথা দেয় যতদিন তার কাছে এই ব্যাজটা থাকবে সে তাকে কখনো ভুলবে না। এরপর দেখা যায় সবাই আলোচনা করছে যে মিকুর মাথাটা আসলে কোথায় থাকতে পারে। তখন আসুকার সেদিনের পুলের কথা মনে পড়ে যায়। সে জানায় তার মনে হয় 30 বছর আগে খুনি মিকুর মাথাটা সেই পুতুলের ভেতরেই লুকিয়ে রেখেছিল, যেন কেউ সেটা খুঁজে না পায়। এর জন্য সেই পুতুলটাকে পানির উপর বেশ ভারী মনে হচ্ছিল। রোমিকো আর তাকাহিরো বলে যে কোনো মূল্যে আজ রাতে তাদের সেই রাক্ষসটাকে হারাতেই হবে, যাতে তারা মাথাটা বের করতে পারে আর বারবার মরে যাওয়া এই দুঃস্বপ্নের সমাপ্তি ঘটে। এখন তারা একটা মাস্টার প্ল্যান বানায়। তারা ঠিক করে জিমে থাকা ভারী যন্ত্রপাতির সাহায্যে সেই রাক্ষসটাকে আটকে রাখবে আর পেট কেটে ভেতর থেকে মাথাটা বের করার চেষ্টা করবে। রোমিকো এখানে ইমোশনাল হয়ে বলে তার মনে হয় তাদের একাকিত্বের কারণে তাদের সবাইকে এই বডি সার্চের জন্য বেছে নেওয়া হয়েছিল। তাদের যে কোনো মূল্যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে হলেও এই মিশনটা শেষ করতেই হবে, যেন তাদের বন্ধু রিওকে আবারও ফিরে পেতে পারে। সেই রাতে সবাই মিলে রাক্ষসটা সামনাসামনি হয়। প্ল্যান অনুযায়ী তাকে মেশিনের সাথে বাঁধার চেষ্টাও করে, কিন্তু এর মাঝেই রাক্ষসটা সমস্ত শক্তি দিয়ে নিজেকে মুক্ত করে নেয় এবং রোমিকো আর সোতাকে খুব বাজেভাবে মেরে ফেলে। শেষে তাকাহিরো নিজের জীবনের পরোয়া না করে কোনোভাবে তাকে জাপটে ধরে আটকে রাখে। এরপর আসুকা একটা ধারালো অস্ত্র দিয়ে পেট কেটে ফেলে আর এর ভেতর থেকে একটা মাথার খুলি পেয়ে যায়। কিন্তু ততক্ষণে রাক্ষসটার আঘাতে তাকাহিরোরও মৃত্যু হয়ে গিয়েছে। আসুকা কোনো রকমে সেই খুলিটাকে নিয়ে দৌড়ে কফিনের ভেতরে পৌঁছে দেয়। এর মাধ্যমে বডি সার্চ সম্পন্ন হয়। এরপর আসুকা মিকুর আত্মাকে চলে যেতে বলে। তো এর পরদিন সকালে সবাই আবারও ঘুম থেকে ওঠে, কিন্তু আজ আর 5ই জুলাই নয়, অর্থাৎ তারা টাইম লুপ থেকে বেরিয়ে আসতে পেরেছে। নিউজ রিপোর্ট থেকে জানা যায় আগের দিন কিছু লোক স্কুলের একটা পুরনো কুয়োর ভেতর 30 বছর আগে খুন হওয়া মিকুর কাটা মাথা খুঁজে পেয়েছে, যার ফলে সেই পুরনো খুনের রহস্যভেদ করা গিয়েছে। এরপর তাদের সবাইকে স্কুলে দেখানো হয়, কিন্তু যেমনটা ইয়াশিরো বলেছিল ঠিক তেমনই কারোরই গত কয়েকদিনের কোনো স্মৃতি মনে ছিল না। তারা সবাই একে অপরের কাছে এখন একদম অচেনা। এরপর আসুকা, রিও, রোমিকো, সোতা এবং তাকেহিরোকে স্কুল থেকে একটা কমিউনিটি গ্রুপের অংশ বানানো হয়। অর্থাৎ এরা হয়তো স্মৃতি হারিয়ে ফেলেছে, কিন্তু বাস্তব জীবনে ধীরে ধীরে আবারও বন্ধু হয়ে যাবে। এমন সময় হঠাৎ করে আসুকার পকেট থেকে সেই ব্যাজটা নিচে পড়ে যায়, যা তাকাহিরো দেখে ফেলে। এই ব্যাজটা হাতে নেওয়া মাত্রই তাকাহিরোর গত লুপের সবকিছু মনে পড়ে যায়। সে আসুকার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে আমি বলেছিলাম না আমি তোমাকে কখনোই ভুলবো না। এই শুনে আসুকা বুঝতে পারে তাকাহিরো তাকে মনে রেখেছে। এতে সে খুব খুশি হয়। আর এখান থেকেই শেষ হয় রিমেম্বারের প্রথম পর্ব। দ্বিতীয় পর্বের শুরুতে গল্পে চলে আসে এক লোমহর্ষক টুইস্ট। প্রথমে সেই কুয়োটাকে দেখানো হয় যেখানে আসুকা প্রথমবার সেই বাচ্চার আওয়াজ শুনেছিল। এরপর দেখা যায় পুরনো একটা নিউজ পেপারের টুকরোতে ধীরে ধীরে একজনের চেহারা বদলে যাচ্ছে, আর সেখানে আসুকার ছবি ভেসে উঠেছে। এই নিউজটা 1988 সালের। বলা হচ্ছিল একটা ছোট বাচ্চা অ্যামিউজমেন্ট পার্ক থেকে গায়েব হয়ে গিয়েছিল আর তাকে খুন করা হয়েছিল। গল্পটা একদম আগের মতোই ছিল, শুধু পার্থক্য হলো এবার সেই বাচ্চাটা মিকো নয়, বরং বাচ্চাটা ছিল আসুকা। এর মধ্যে হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বয়ে যায় আর তাকাহিরোর চোখের সামনেই আসুকা হাওয়ায় মিলিয়ে যায়, যা থেকে সে একদম চমকে ওঠে। এদিকে আসুকা নিজেকে একটি অন্ধকার জগতে আবিষ্কার করে, যেখানে সে একটি অদৃশ্য আওয়াজ শুনতে পায়। এবার তার বডি সার্চ শুরু হবে, অর্থাৎ এখন সে নিজেই রেড পার্সন হতে চলেছে।
এরপর গল্প চলে আসে 3 বছর সামনে। দিনটা হলো 5ই সেপ্টেম্বর। কয়েকজন স্কুল পড়ুয়া স্টুডেন্ট একটা স্কুল ট্রিপে অ্যামিউজমেন্ট পার্কে এসেছিল। এখানে আমরা 5 জনের সাথে পরিচিত হই। এই হলো রিকুতো এবং তার বন্ধু ইয়ামেতো এবং তাদের সহপাঠী মিসাকি, আরিসা এবং বাতারু, যে কারোর সাথে খুব একটা কথা বলে না। দেখা যায় সবাই আলাদা আলাদা হয়ে ঘুরতে থাকে। এরই মাঝে একজন রহস্যময় মানুষ আসে, যাকে দেখে বেশ অদ্ভুত মনে হচ্ছে এবং তার হাতে কোনো একটা জিনিস ছিল। এইদিকে রিকুতো এবং ইয়ামাতো এদিক সেদিক ঘুরতে থাকে। তবে হঠাৎ তাদের সামনে একটা ছোট্ট মেয়ে দেখা দেয়। তারা একটু অবাক হয়ে তার পিছু নেয়। এরপর সেই মেয়েটি তাদের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, আমার বডি খুঁজে বের করো। এটুকু বলেই সে জাদুর মতো গায়েব হয়ে যায়। ঠিক এই একই জিনিস গত পর্বে আসুকার সাথেও ঘটেছিল। যাই হোক, ট্রিপ শেষ হলে সবাই যে যার মতো করে নিজের বাড়িতে ফিরে আসে। কিন্তু রাত ঠিক 12টা বাজতেই এই 5 জন নিজেদের বিছানার বদলে সেই খালি অ্যামিউজমেন্ট পার্কের ভেতরে দেখতে পায়। এরাও আসুকাদের মতো সেই খালি কফিনটি খুঁজে পায়। রিকুতোর আগে থেকেই এসব রহস্যময় জিনিসপত্র সম্পর্কে বেশ ভালো ধারণা ছিল। তাই সে বন্ধুদের বলে এটি হলো সেই কুখ্যাত বডি সার্চ গেম এবং তাদেরকে এই কফিনের ভেতরে রাখার জন্য একটি বডি খুঁজে বের করতে হবে, যা টুকরো টুকরো হয়ে এদিক সেদিক পড়ে আছে। স্বাভাবিকভাবেই কেউ তার কথায় খুব একটা পাত্তা দেয় না এবং সবাই কৌতূহল নিয়ে চারিদিকে হাঁটতে শুরু করে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা সবাই ভয়ঙ্কর রেড পার্সনকে দেখতে পায়, যে কিনা একে একে সবাইকে অত্যন্ত নির্মমভাবে মেরে ফেলে। তবে শেষে রিকুতো এবং মিসাকি বেঁচে যায়। তারা দৌড়দৌড়ির মাঝে একটি কাটা হাত পেয়েও যায়, কিন্তু সেটি কফিনে রাখার আগেই রেড পার্সন তাদের দুজনকেও শেষ করে দেয়। পরদিন তারিখটা সেই 5ই সেপ্টেম্বর ছিল, অর্থাৎ নতুন আরেকটি টাইম লুপ শুরু হয়েছে। তারা সবাই স্কুলে মিলিত হয় এবং আগের রাতের বিষয়ে কথা বলে। তারা বুঝতে পারে যে তারা আসলে বডি সার্চ গেমে ফেসে গিয়েছে আর এই লুপ চলতেই থাকবে। অপরদিকে আসুকা সেই অন্ধকার জগতের ভেতরে ঘুরতে ঘুরতে একটি জায়গায় এসে পৌঁছায়, যেখানে সে কিছু অদ্ভুত সংকেত এবং একটি বড় লাল রঙের জলজলে পাথর দেখতে পায়। এখানে সে একজন নারীর কণ্ঠস্বরও শুনতে পায়, যে বলছিল এই পাথরটি রক্তের জন্য পিপাসু। সে আওয়াজের দিকে ঘুরতেই দেওয়ালে অনেকগুলো মানুষের মুখ দেখতে পায়, যেগুলোর মধ্যে একজন মহিলার মুখও ছিল, যে কিনা এখনো জীবিত, যা দেখে আসুকা প্রচন্ড অবাক হয়ে যায়। এরপর রাতের বেলা ঠিক 12টা বাজতেই সবাই আবারও নিজেদের অ্যামিউজমেন্ট পার্কে আবিষ্কার করে। রিকুতো বলে তাদের এই লুপ শেষ করার জন্য যে কোনোভাবে এই বডি সার্চ গেমটা পূর্ণ করতে হবে। ইয়ামাতো এবং আরিসা একটা বডি পার্ট পেয়েও যায়, কিন্তু এর মধ্যেই রেড পার্সন এসে তাদের দুজনকে এবং পাথরকে শেষ করে দেয়। ওইদিকে মিসাকি এবং রিকুতো বডির মাথা পেয়ে গিয়েছিল, যা তারা কফিনে রাখতে যায়। কিন্তু ঠিক তখনই তাদের সামনে সেই হুডি পরা মানুষটা চলে আসে, যে অন্য কেউ নয় বরং তাকাহিরো। সে তাদের বডি সার্চ থামাতে বলে, কিন্তু তাদের কিছুই মাথায় ঢোকে না। ততক্ষণে রেড পার্সন এসে তাদের দুজনকেও শেষ করে দেয় এবং তাকাহিরোর দিকে এগোতে থাকে। দেখা যায় এই রেড পার্সন আসলে অন্য কেউ নয় বরং আসুকা নিজেই। তাই সে তাকাহিরোকে চিনে ফেলে। ব্যাপারটা হলো আসুকা এরকমটা করতে বাধ্য হচ্ছিল। তো ওইদিকে মিসাকির শরীরে তখনও একটু প্রাণ অবশিষ্ট ছিল, তাই সে এই দুজনের কথাগুলো শুনতে পায়। তবে হঠাৎ করে মৃত্যুর আগে সে কিছু একটা ভীষণ দেখতে পায়। সে একটা হাতের মতো দেখতে দ্বীপকে দেখে এবং কোনো একটি ভয়ঙ্কর তন্ত্রমন্ত্র হতে দেখে, আর দেখে সেই ব্লাড স্টোনকে। এরপর তার মৃত্যুর সাথে সাথে এই লুপটা রিসেট হয়ে যায়। পরদিন তারা সবাই আগের রাতের ঘটনা নিয়ে কথাবার্তা বলতে থাকে। তারা জানতে পারে সেই হুডি পরা ব্যক্তির নাম তাকাহিরো, যে কিনা বডি সার্চ আগেই সম্পন্ন করেছিল এবং তার বান্ধবী নাকি কিছু বছর আগে সেই অ্যামিউজমেন্ট পার্কের ভেতরেই মারা গিয়েছিল। এমন সময় তাকাহিরো নিজেই সেখানে চলে আসে এবং তাদেরকে নিজের সাথে একটি পরিত্যক্ত জায়গায় নিয়ে যায়। এখানে সে বডি সার্চ গেম নিয়ে অনেক বেশি রিসার্চ করে রেখেছিল। সে সবাইকে জানায় তার বান্ধবীর সাথে 3 বছর আগে সে এই বডি সার্চ গেমটি সম্পন্ন করেছিল, কিন্তু যখনই গেমটি শেষ হয় অতীত পুনর্লিখিত হয়ে যায়, কিন্তু তাদের স্মৃতি ফিরে এসেছিল, যেটা গেমের নিয়মের বাইরে। যে কারণে তার নিজের চেহারার সামনেই আসুকা গায়েব হয়ে যায় এবং পুরো পৃথিবী থেকে তার অস্তিত্ব মুছে যায়। অপরদিকে সেই অন্ধকার জগতের ভেতরে আসুকা সেই মুখটির কাছে যায়, দেখে সেই দেওয়ালে শুধু মুখ নয় বরং মহিলার পুরো শরীরের অংশগুলো আটকে ছিল। একদিকে এই মহিলাটি আসুকাকে কিছু একটা বলে, আর অন্যদিকে তাকাহিরো সেই স্টুডেন্টসদেরকে জানায় তারা আসলে কোনো সাধারণ গেমে আটকা পড়েনি, বরং এটি এক ভয়ানক অভিশাপ, যেখানে এখন আসুকা আটকে আছে। তাকে ল্যান্ড অব দ্য ডেড বলা হয়, আর সেখানে একটা বিগিনিং রিচুয়াল বা ম্যাজিকের প্রসেস চলছে, যা কোনো এক মৃত মেয়েকে ফিরিয়ে আনার জন্য করা হচ্ছে। অন্যদিকে আসুকা সেই ব্লাড স্টোন গেমের ভিকটিমদের রক্ত দেখতে পায়,
জানতে পারে যখন সেই রক্ত দেওয়া পূর্ণ হয়ে যাবে তখন এই রিচুয়ালটি সম্পন্ন হবে। এদিকে তাকাহিরো বলে গেম কমপ্লিট হওয়ার পর যে রেড পার্সন ছিল সে এই টাইমলাইনের ভেতরে বেঁচে থাকে এবং তারা গেম শেষ করেছে তাদের মধ্যেই কেউ একজন নতুন ভিকটিম বা নতুন রেড পার্সন হয়ে যায়। ঠিক যেমন প্রথম ভিকটিম ছিল মিকো, তার বডি সার্চ কমপ্লিট হয়ে গিয়েছিল বলে সে এখনো বেঁচে আছে, আর তার জায়গায় আসুকা রেড পার্সন হয়ে গিয়েছে। এখন এই 5 জনের মধ্যে কেউ যদি বডি সার্চ সম্পূর্ণ করে তবে আসুকা ফিরে আসবে, কিন্তু এই 5 জনের মধ্যে কেউ তার জায়গায় নতুন রেড পার্সন হবে। সহজ কথায় বলতে গেলে কাউকে না কাউকে এখানে থাকতেই হবে। তবে তাকাহিরো চায় কোনো স্যাক্রিফাইস ছাড়াই আসুকাকে ফিরিয়ে আনতে এবং এই অভিশাপকে চিরতরে শেষ করে দিতে। এরপর সে সবাইকে একটা বই দেখায় যার ভেতরে এই অভিশাপের সাথে জড়িত অনেক তথ্য রয়েছে। সেই বইতে মিসাকি হাতের মতো দেখতে সেই দ্বীপটিকে দেখে চিনে ফেলে, যেটা সে তার ভীষণে দেখেছিল। আসুকাও সেই কুয়োর মধ্যে এরকম বেশ কয়েকটা হাত দেখতে পেয়েছিল, যা এই দ্বীপ সম্পর্কেই একটা ইঙ্গিত ছিল। দ্বীপটির নাম হলো ইউবিকিরি আইল্যান্ড। এখানে বছর বছর আগে পুলিশ কোনো এক ব্ল্যাক ম্যাজিক টাইপের অনুষ্ঠান এবং একটি কাটা ঘড়ির চিহ্ন খুঁজে পেয়েছিল। যাই হোক, দেখা যায় এখন সবাই মিলে সেই দ্বীপটির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। বোটের মাধ্যমে তারা সেখানে পৌঁছাচ্ছিল। রিকুতো তাকাহিরোকে জিজ্ঞাসা করে বডি সার্চের পর তো সবাই সবকিছু ভুলে যায়, তাহলে তার সবকিছু কিভাবে মনে আছে? তাকাহিরো বলে সে একটা ব্যাচ পরিয়েছিল আসুকাকে, সেটা দেখেই তার মনে পড়েছে। এরপর তারা দ্বীপে পৌঁছলে আমরা বুঝতে পারি এটা ঠিক সেই জায়গাটা যেখানে অন্য জগতের ভেতর আসুকা আটকে আছে। মৃত জগতের ভেতরে আসুকাকে সেই মুখটি জানায় এই অভিশাপকে শেষ করার জন্য তাকে ব্লাড স্টোন ভাঙতে হবে যার ভেতরে রক্ত ভরা আছে, কিন্তু সেটা ভাঙা অতটা সহজ নয় কারণ সে নিজেকে নিজে রক্ষা করে। সেই অভিশপ্ত রক্ত দিয়ে সে যে কাউকে পাথর বানিয়ে দিতে পারে। আসুকা যখন কৌতূহল নিয়ে সেই পাথরটা স্পর্শ করে তখন বাস্তব জগতের পাথরের মাধ্যমে কিছু সময়ের জন্য তাকাহিরোকে দেখতে পায়। এখানে আসুকা তাকাহিরোকে অভিশাপ শেষ করার ব্যাপারে জানায়, তার বডিটা খুঁজে বের করতে বলেই গায়েব হয়ে যায়। তাকাহিরো এরপর রিকুতো এবং তার টিমকে বডি সার্চ সম্পন্ন করতে বলে। এই শুনে এবার তারা একটি সঠিক প্ল্যান তৈরি করে বডি সার্চ করার জন্য। রাতের বেলা তারা আবারও সেই লুপে ফিরে যায়। তাকাহিরো এরপর রিকুতো এবং তার টিমকে বডি সার্চ সম্পূর্ণ করতে বলে। তো এবার ভালোভাবে বডি সার্চ শুরু করে এবং বেশিরভাগ অংশই খুঁজে বের করে ফেলে। আর এই লুপে বারবার ফিরে আসা যাওয়ার মাধ্যমে তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়। সেই রাতে সবাই আবারও গেমে চলে আসে, আর এখানে ইয়ামেতো আরিসাকে প্রপোজ করে দেয়, বলে সে তাকে পছন্দ করে, কিন্তু আরিসা জানায় সে তার উত্তর কাল সবকিছু ঠিকঠাক হওয়ার পর দিবে। তো এখন বডির শেষ অংশটা তাদেরকে একটা রোলার কোস্টারের উপরে খুঁজতে হবে। তাকাহিরো, রিকুতো এবং মিসাকি সেখানে চলে আসে এবং বাকি 3 জন পাওয়ার অন করার জন্য যায়, কিন্তু এই 3 জনকেই রেড পার্সন এসে বাজেভাবে মেরে ফেলে। ওইদিকে আসুকা সেই ব্লাড স্টোনটা ভাঙার চেষ্টা করছিল, কিন্তু সেই অভিশপ্ত রক্তের কারণে সে পাথর হতে শুরু করে, কিন্তু অনেক কষ্টে শেষ পর্যন্ত ব্লাড স্টোনটা ভাঙতে সে সফল হয়। আর এর ফলে সেই দেওয়ালে যে মুখটা লেগেছিল মানে সেই মহিলাটি স্বাধীন হয়ে যায় এবং সেখান থেকে ব্লাড স্টোনের একটা টুকরো হাতিয়ে নেয়। আর এদিকে আসুকা পুরোপুরিভাবে পাথর হতে শুরু করেছিল। অন্যদিকে আবার টাইম লুপের ভিতরে একটা ফাটল দেখা যায়। তাকাহিরো, রিকুতো এবং মিসাকি দেখতে পায় সকাল হয়ে গিয়েছে। তারা ইয়ামাতো, আরিসা এবং বাতারোকে খুঁজে পায় না, কারণ এবার টাইম লুপটা শেষ হয়েছে নিয়মের বাইরে গিয়ে, তাই সেই 3 জনও মারা গিয়েছে বাস্তব জগতে। তারা যখন অ্যামাউন্সমেন্ট পার্ক থেকে বেরিয়ে আসে তখন দেখে সবকিছু স্বাভাবিক হয়ে গিয়েছে। তারিখ এসে দাঁড়িয়েছিল 6 সেপ্টেম্বরে। এর মানে লুপ ভেঙে গিয়েছে ঠিকই, কিন্তু তারা হেরে গিয়েছিল কারণ তারা বডি সার্চ পুরোপুরি সম্পন্ন করতে পারেনি। যাই হোক, এর কিছু সময় পর তাকাহিরো জানতে পারে সেই সিরিয়াল কিলার ধরা পড়েছে যে 4 জন বাচ্চাকে খুন করেছিল, অর্থাৎ অতীত আবারও পরিবর্তন হয়ে গিয়েছিল, মানে একটি নতুন টাইমলাইন তৈরি হয়ে যায়। যে 4 জন বাচ্চা মারা গিয়েছিল তাদের নাম হয় আসুকা, ইয়ামাতো, আরিসা এবং বাতারু। তাকাহিরো সেই সিরিয়াল কিলারের সাথে দেখা করতে জেলে যায়, আর এই সিরিয়াল কিলার অন্য কেউ নয় বরং সেই মহিলাটাই ছিল যে কিনা মৃত জগতে সেই দেওয়ালের ভিতরে আটকে ছিল। তার নাম হলো হারুকা। সে তাকাহিরোকে দেখে হাসতে শুরু করে এবং বলে আসুকা তাকে দেখার জন্য ছটফট করছিল। সে ব্লাড স্টোন ভেঙে ফেলেছে ঠিকই, কিন্তু অভিশাপ এখনো শেষ হয়নি। এই শুনে তাকাহিরো তাকে জিজ্ঞাসা করে সে আসুকার সাথে কিভাবে দেখা করতে পারবে। তখন সে তাকাহিরোর কানে কিছু একটা বলে, আর ততক্ষণে পুলিশ তাকাহিরোকে ওখান থেকে নিয়ে যায়। এরপর বাড়ি ফিরে আসলে সে এই পাথরটা দেখতে থাকে, মানে সেই টুকরোটা যেটা হারুকা নিয়ে এসেছিল সেই জগৎ থেকে। সে জানিয়েছিল যদি ওই পাথরের টুকরোটিতে আরো একবার রক্ত দেয় তবে শেষবারের মতো বডি সার্চে যাওয়া যেতে পারে। এরপর সে রিকুতো এবং মিসাকিকেও এই বিষয়ে জানায়। দুজনেই বডি সার্চে যাওয়ার জন্য প্রস্তুত, কারণ তারাও তার বন্ধুদের ফিরিয়ে নিয়ে আসতে চায়। তো যাওয়ার আগে তারা একটা পিলারের ওপর নিজেদের নাম লিখে দেয় যেন তাদের বডি সার্চের স্মৃতিগুলো ভবিষ্যতে মনে থাকে। এদিকে তাকাহিরোর হারুকার কথা মনে পড়ে। সে বলেছিল অনেকেই ব্লাড স্টোন
ভেঙে অভিশাপ কাটানোর চেষ্টা করেছে, কিন্তু কেউ কখনো সফল হতে পারেনি। আসুকা সেই অভিশাপটা কাটিয়েছে, কিন্তু সে নিজে এখন সেখানে আটকে গিয়েছে। সে ফিরে আসতে পারে, তবে সেটা তখনই সম্ভব হতে পারে যদি সে পুরোপুরি পাথর হয়ে যাওয়ার আগে তার বডি সার্চ কমপ্লিট হয়ে যায়। অর্থাৎ একটাই সুযোগ আছে তাদের হাতে। তো নিজের ভালোবাসার আসুকাকে যেভাবেই হোক ফিরিয়ে আনার জন্য তাকাহিরো একদম প্রস্তুত ছিল। সে ওই ব্লাড স্টোনের টুকরোতে নিজের রক্ত দেয় এবং শুরু হয় বডি সার্চ গেমের শেষ রাত। তিনজনই আবার সেই রোলার কোস্টারের কাছে যায়। তাদের পেছন পেছন রেড পারসন মানে আসুকা চলে আসে। সে রিকুতোকে প্রাণে মেরে ফেলে, কিন্তু বাকি দুজনকে বাঁচানোর জন্য রিকুতো রেড পারসনকে নিয়ে সরাসরি ইলেকট্রিক্যাল রুমের ভেতরে ঝাঁপিয়ে পড়ে। এর ফলে রোলার কোস্টার চালু হয়ে গিয়েছিল। এরপর তারা দুজন শেষ অংশটা অর্থাৎ একটা পা খুঁজতে থাকে। কিছুক্ষণের মধ্যে মিসাকি সেটা পেয়েও যায়, কিন্তু ততক্ষণে রেড পারসন ফিরে এসে তাকেও শেষ করে ফেলে এবং তাকাহিরো তার সাথে লড়াই করতে শুরু করে। তাকে সে রাইড থেকে বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে কফিনে পাটি রাখতে যায়, কিন্তু রেড পারসন আবারও তাকে ধরে আঘাত করে। ঠিক তখনই সে আসুকার গলা শুনতে পায়। সে বলে তাকে যেন ক্ষমা করে দেয়, সে হয়তো আর ফিরে আসতে পারবে না। আসুকা আরও বলে সে তাকাহিরোকে খুব ভালোবাসে এবং সবসময় বাসবে। এই কথা শুনে তাকাহিরো নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে রেড পারসনকে দূরে ফেলে দেয় এবং তার উপর ফুয়েল ঢেলে দেয়। এরপর আগুন লাগিয়ে ক্রাশারের ভেতরে ফেলে দিয়ে দৌড়ে গিয়ে কফিনের শেষ অংশটা রেখে দেয়। এর মাধ্যমে টাইম লুপটা শেষ হলে সবাই নিজেদের স্বাভাবিক জীবনে ফিরে আসে, অর্থাৎ 6 সেপ্টেম্বরে ফিরে যায়। তবে সেই পাঁচজনের কিছুই মনে ছিল না যে তাদের সাথে কি ঘটেছে। শুধু একটা অনুভূতি ছিল যে তারা অনেক কিছু ভুলে গিয়েছে। তাদের মনে এক অদ্ভুত শূন্যতা কাজ করছিল, ঠিক যেমনটা লাইব্রেরিয়ানের মনে হতো। যাই হোক, এরপর তাকাহিরোকে দেখা যায় একদম অন্য একটা রূপে, অর্থাৎ একটা নতুন টাইমলাইন তৈরি হয়ে গিয়েছিল। সে চার্চে যায় আশা নিয়ে, হয়তো সেখানে আসুকাকে পেয়ে যাবে, কিন্তু তার মনে হচ্ছিল সে আর ফিরে আসেনি। কিন্তু তখন দেখা যায় সে ফিরে এসেছে, আর আসুকা সেই স্কুল ড্রেসটি পরে আছে যেটা সে গায়েব হওয়ার আগে পরা ছিল। হতে পারে বাকি সবার জন্য 3 বছর এগিয়ে গিয়েছিল, কিন্তু আসুকার জন্য এমনটা হয়নি। এতদিন পর দুজন একে অপরকে দেখে প্রচন্ড খুশি হয় এবং জড়িয়ে ধরে ভালোবাসা প্রকাশ করে। এভাবে তাদের একটা হ্যাপি এন্ডিং হয়। অপরদিকে রিকুতো, মিসাকি এবং বাকিরাও একসাথে আছে যাদের কিছুই মনে ছিল না। তবে আশা করা যায় হয়তো এদেরও ভবিষ্যতে সবকিছু মনে পড়ে যাবে, কারণ রিকুতো এবং মিসাকি পিলারের উপর তাদের 5 জনের নাম লিখে রেখেছিল। ভবিষ্যতে কখনো সেই স্মৃতিটুকু দেখলে তাদের সবকিছু মনে পড়ে যাবে। গল্পের একদম শেষ দিকে দেখানো হয় ইয়ামাতোকে, যে কিনা স্কুল শেষ করে এখন ইউনিভার্সিটিতে পৌঁছে গিয়েছে। এখানে তার 3 বছরের সিনিয়র হলো সোতা। দুজনেরই কিছু মনে নেই যে তারা কোনো গেম খেলেছিল, তবে তাদের রহস্য রোমান্স টাইপ জিনিসপত্রে বেশ ইন্টারেস্ট আছে। তাই তারা দুজন মিলে রেড পারসনকে নিয়ে রিসার্চ করছিল। এরপর আমরা সেই বিগিনিং রিচুয়াল নামের সেই তন্ত্রমন্ত্র কিভাবে হয় সেটাও দেখতে পাই। দেখা যায় কিছু লোক অভিশপ্ত রক্ত একটা মেয়ের মুখের ভেতরে ঢেলে দিচ্ছে। এরপরই সেই মেয়েটির ভিতর থেকে একটা অশরীরী সত্তা জেগে ওঠে। আসলে এটিই হলো আসল রেড পারসন, অর্থাৎ এখন আর কোনো টাইম লুপ বা রিসেট এরকম কিছুই থাকবে না। বাস্তবে একবার মরলে চিরজীবনের জন্য মৃত্যু থাকবে। তো সেই রেড পারসন একটা জায়গায় যায় যেখানে কিছু পুলিশ অফিসার তাকে ধরার জন্য আসে, কিন্তু সে একে একে তাদের সবাইকে অত্যন্ত নির্মমভাবে মেরে ফেলে। আর এই সবকিছু রেকর্ড হয়ে যায় বডি ক্যামেরাতে। সেই ফুটেজটাই ইয়ামাতো আর সোতা দেখছিল। আর এখানেই এই পর্বের সমাপ্তি ঘটে। আসলে হারহিম করা এই রহস্যময় গল্পের এখন পর্যন্ত 2টি পর্ব রিলিজ হয়েছে। 3য় পর্বটি রিলিজ হলে এখানেই পেয়ে যাবে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থেকো। তো আজ এ পর্যন্তই, শীঘ্রই আবার দেখা হবে অসাধারণ কোনো গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।